ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো এলআরএনআর ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি সপ্তম শ্রেণীর ভাষা চর্চা বইয়ের তৃতীয় অধ্যায়টি। এই অধ্যায়টির কী নাম? না, নানা রকম শব্দ। অর্থাৎ আমাদের বাংলা ভাষার মধ্যে যে বিভিন্ন রকম শব্দ আছে, সেই শব্দগুলোর গঠনগত দিক বা অর্থগত দিক আলোচনা করাই হচ্ছে এই অধ্যায়টার মূল বিষয়বস্তু বা বক্তব্য। শব্দের সঙ্গে আমাদের মানুষের খুবই মিল। অর্থাৎ মানুষের যেমন একটা জীবনের উদ্দেশ্য আছে, শব্দেরও তেমন একটা উদ্দেশ্য আছে। শব্দের উদ্দেশ্যটা কি? না, কতকগুলি বর্ণ বা বর্ণ সমষ্টি যখন একটা অর্থ প্রকাশ করে তখনই তাকে বলা হয় শব্দ। অর্থাৎ কতকগুলি স্বরবর্ণ বা কতকগুলি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলিতভাবে যদি একটা অর্থ প্রকাশ করতে পারে তবেই তখন হয়ে ওঠে সেটা শব্দ। অর্থাৎ শব্দ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো মিলিত হলেই শব্দ হবে না, অবশ্যই তাকে একটা যুক্তিমূলক বা বাস্তবমূলক অর্থকে প্রকাশ করতে হবে। সুতরাং শব্দের মূল উদ্দেশ্যই হলো অর্থ প্রকাশ, আর এই অর্থর দ্বারাই আমরা আমাদের মনের ভাবগুলোকে প্রকাশ করি। অর্থাৎ এই জন্যই বলা হলো যে মানুষের সঙ্গে শব্দের খুবই মিল। মানুষের যেমন জীবনের একটা লক্ষ্য আছে, তার একটা উদ্দেশ্য আছে, তেমনি শব্দেরও উদ্দেশ্য বা লক্ষ্য হলো মানুষেরই মনের কোনো না কোনো ভাব বা অনুভূতিকে প্রকাশ করা। আর এই ভাব বা অর্থকে প্রকাশ করতে গেলে শব্দ গঠন করতে হয় কতকগুলো স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের মিলিতভাবে, কিংবা স্বরবর্ণ এককভাবেও কখনো কখনো শব্দ গঠন করতে পারে। তাহলে শব্দের বৈশিষ্ট্য হলো অর্থ প্রকাশ বা মানুষের মনের ভাব প্রকাশ। এবার মানুষের জীবনের সঙ্গে শব্দের শুধু এই উদ্দেশ্যগতই মিল নয়, আরেকটি দিক থেকে মিল পাওয়া যায়। সেটা কীরকম? আমরা যদি আমাদের চারিপাশের মানুষগুলোকে দেখি, দেখবে মানুষগুলোর গঠন একরকম আর তাদের দেখতে একরকম। গঠনগত দিক থেকে মানুষগুলো কেউ হয়তো খুব মোটা, কিংবা হয়তো কেউ রোগা, কিংবা হয়তো কেউ খুব লম্বা, কিংবা হয়তো কেউ খুব বেঁটে। আবার দেখা মানে তার সৌন্দর্যগত দিক থেকে বা তার বাইরের দিক থেকে হয়তো কারো গাত্রবর্ণ খুব ফর্সা, আবার হয়তো কারো গাত্রবর্ণ কালো, আবার কাউকে হয়তো খুব সুন্দর দেখতে, আবার কাউকে হয়তো অত্যন্ত কুৎসিত দেখতে। সুতরাং মানুষের গঠনগত দিক থেকে একরকম মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করছি, অর্থগত তার সৌন্দর্যগত দিক থেকে বা রূপগত দিক থেকেও তেমনি মানুষকে আরেক রকম ভাগ করছি। তেমনি শব্দকেও মূলত দুটো দিক থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে গঠনমূলক শ্রেণীবিভাগ, একটা হচ্ছে শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ। অর্থাৎ মানুষের যেমন গঠনগত দিক থেকে লম্বা, বেঁটে, মোটা, তারপরে পাতলা বা রোগা এরকম হয়, তেমনি শব্দেরও বিভিন্ন ধরনের গঠন আছে। আবার মানুষের যেমন রূপ সৌন্দর্যের দিক থেকে, তার গাত্রবর্ণের দিক থেকে, তার স্বভাব, তার আচরণ ব্যবহারের দিক থেকে বিভিন্ন ধরনের মানুষ হয়, তেমনি শব্দের অর্থমূলকও শ্রেণীবিভাগ হয়। অর্থাৎ আমরা মানুষের এই পুরো সমান্তরালভাবে ভাগটাকে নিয়ে যেতে চাইছি। মানুষের দেহ কাঠামোর সঙ্গে আমরা তুলনা করছি তার শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগটাকে, আর মানুষের রূপ সৌন্দর্য, তার আচরণ ব্যবহার বা তার ইচ্ছা ইত্যাদি দিকগুলোর পরিপ্রেক্ষিতে বা মিল খুঁজছি আমরা শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগে। সুতরাং আমাদের বাংলা ভাষার মধ্যে যে অজস্র শব্দভাণ্ডার রয়েছে, সেই শব্দভাণ্ডারগুলোকে তাদের গঠনগত দিক এবং অর্থগত দিক এই দুটি ভাগে মূলত ভাগ করা যায়। আমরা প্রথম আলোচনা করছি শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ। অর্থাৎ একটা শব্দর অর্থমূলক শ্রেণীবিভাগ কি না, আমরা প্রথমেই বললাম শব্দের মূল উদ্দেশ্যই হলো কিন্তু অর্থ প্রকাশ। কতকগুলো স্বরবর্ণ বা কতকগুলো ব্যঞ্জনবর্ণ আমি যোগ করলাম, কিন্তু সেটা অর্থ প্রকাশ করলো না, কিংবা এমন একটা অর্থ প্রকাশ করলো যার কোনো মাথা মুন্ডু নেই, সেগুলোকে কিন্তু আদেও শব্দ হিসাবে গ্রহণ করব না। অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলোর সমষ্টিকে শব্দ হিসাবে গ্রহণ করব তখনই যখন সেটা একটা যুক্তিযুক্ত বাস্তবসম্মত অর্থকে প্রকাশ করতে পারবে। সুতরাং শব্দের উদ্দেশ্য যদি হয় অর্থকে প্রকাশ, সুতরাং সেই অর্থের দিক থেকে
শব্দের সেই অর্থগত দিক থেকে শব্দকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়, যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। এই বিষয়গুলো কি, অর্থাৎ শব্দের এই অর্থমূলক শ্রেণীবিভাগের এই ভাগগুলো কি, সেটাকে বুঝতে গেলে আমাদের আগে দুটো বিষয় জানতে হবে। একটা হচ্ছে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, আর দুই হচ্ছে শব্দের প্রচলিত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ বলতে কি বুঝি না, ব্যুৎপত্তি কথাটা আসছে উৎপত্তির দিক থেকে, অর্থাৎ একটা শব্দ যখন তার প্রকৃতি বা প্রত্যয় বা বিভক্তি যোগে গঠন হচ্ছে, বা একটা শব্দ যখন গঠন হচ্ছে বা উৎপত্তি হচ্ছে, সেই উৎপত্তিকালীন বা গঠনকালীন সময়েতে তার যে অর্থ, সেটাকেই বলা হয় ব্যুৎপত্তিগত অর্থ। যেমন দেখো এখানে স্নি, এই স্নি ধাতু তার সঙ্গে অনীয় প্রত্যয়, এই স্নি ধাতু আর অনীয় প্রত্যয় যোগ করে আমরা একটা নতুন শব্দ তৈরি করলাম কি, স্মরণীয়। স্মরণীয় মানে যা স্মরণ রাখার যোগ্য। সুতরাং স্নি ধাতু আর অনীয় প্রত্যয় এই দুটো যোগ করে যখন স্মরণীয় শব্দটাকে গঠন করেছি, সেই মুহূর্তে স্মরণীয় শব্দটার অর্থ দাঁড়ালো যা স্মরণ করার যোগ্য বা যা মনে রাখার যোগ্য, স্মরণীয়। সুতরাং স্মরণীয় শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হলো যা মনে রাখার যোগ্য। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ বলতে আমরা কি বুঝলাম, একটা শব্দ গঠন করার সময়তে তখন যে তার অর্থ প্রকাশ করে সেটাকেই বলা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ তার সৃষ্টির সময়ে, তার উৎপত্তির সময়ের অর্থটাই হচ্ছে ব্যুৎপত্তি অর্থ। আর একটা হয় শব্দের প্রচলিত অর্থ। প্রচলিত অর্থ মানে অনেক সময় দেখা যায় শব্দের উৎপত্তির সময় যে অর্থটা ছিল, এখন হয়তো সেই অর্থটাকে আমরা গ্রহণ করছি না, একটা অন্য অর্থে হয়তো প্রকাশ করছি। বর্তমানে যে অর্থেতে প্রকাশ করি সেটাকে বলা হয় প্রচলিত অর্থ। সবসময় যে আমরা উৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থের পার্থক্য হয়ে যায় তা নয়। কখনো কখনো দেখা যায় একটা শব্দের উৎপত্তির সময় যে অর্থটা ছিল সেটা এখনও প্রচলিত আছে, অর্থাৎ তখন বলা যেতে পারে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ একই পর্যায়ে রয়েছে। কিন্তু আবার কখনো কখনো দেখা যায় শব্দটা যখন তৈরি হয়েছিল বা উৎপত্তি হয়েছিল বা গঠন করেছিলাম আমরা, সেই সময়তে যে অর্থটা ছিল সেই সময়কার অর্থটার সঙ্গে এখনকার প্রচলিত অর্থটার কোনো মিল নেই। তখন আমরা বলতে পারি যে সেই ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থের কোনো মিল নেই, পার্থক্য ঘটে গেছে। সুতরাং এই উৎপত্তিকালীন অর্থ আর প্রচলিত অর্থ বা বর্তমান অর্থ এই দুটো সময়ের পরিপ্রেক্ষিতে, সুতরাং শব্দটার যখন উৎপত্তি হচ্ছে সেই সময়কার অর্থ অর্থাৎ অতীত, আর শব্দটা এখন যে অর্থে প্রচলিত হচ্ছে অর্থাৎ বর্তমান, অর্থাৎ এই সময়ের পরিপ্রেক্ষিতে দুটো অর্থগত দিক তৈরি হয়, একটা ব্যুৎপত্তিগত আর একটা প্রচলিত অর্থ। তো এই যে দুরকম অর্থ হলো, এই দুই রকম অর্থের সঙ্গে সম্পর্ক আছে না নেই, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থের সঙ্গে সম্পর্ক আছে না নেই, এই সম্পর্কের মানদণ্ডের ওপর লক্ষ্য করেই মূলত এই তিন প্রকার অর্থমূলক শ্রেণীবিভাগ তৈরি করা হয়েছে। তো প্রথম দেখে নেওয়া যাক এই সম্পর্কগত দিক থেকে অর্থগুলো কীরকম দাঁড়ায়। প্রথমেতে দেখো যৌগিক শব্দ। যৌগিক শব্দ কতটা উদাহরণ দেখো, যৌগিক শব্দ একটা আমরা উদাহরণ দিয়েছি শক্তিমান। এই শক্তিমান শব্দটা তৈরি হয়েছে শক্তি এই শব্দটার সঙ্গে মতু প্রত্যয় যোগ করে, অর্থাৎ শক্তি এই প্রকৃতি, এটা হচ্ছে মূল শব্দ প্রকৃতি, আর তারপরে হচ্ছে মতু, শক্তি আর মতু যোগ করে হয়েছে শক্তিমান। তারপরেতে দেখো ভারত। ভারত এইটার সঙ্গে বা এই মূল প্রকৃতিজাত শব্দটার সঙ্গে স্নেহ প্রত্যয় যোগ করে তৈরি হয়েছে ভারতীয়। তাহলে এই দুটোর অর্থটা কি, শক্তিমান। শক্তিমান মানে যার প্রচুর শক্তি রয়েছে, গায়েতে ক্ষমতা রয়েছে, সেই হচ্ছে শক্তিমান। আর ভারতীয় মানে কি, যারা ভারতে বসবাসকারী তারাই হচ্ছে ভারতীয়। তাহলে এই শব্দ দুটোর উৎপত্তির সময়তে অর্থ ছিল যার গায়ে শক্তি রয়েছে সেই শক্তিমান, যে ভারতবর্ষে বাস করে সেই ভারতীয়। এটা ছিল তার উৎপত্তির সময় অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ। এবং দেখো এই দুটো অর্থ, এই দুটো শব্দের এখনও ওই অর্থটাই আছে, অর্থাৎ শক্তিমান বলতে এখনও আমরা বুঝি যার গায়েতে শক্তি বা বল আছে, আর ভারতীয় বলতে আমরা বুঝি যে ভারতে বসবাসকারী ব্যক্তি। সুতরাং শক্তিমান এবং ভারতীয় এই দুটো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যেটা ছিল এখন প্রচলিত অর্থ ঠিক সেটাই আছে, অর্থাৎ এদের সম্পর্কের, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ, এই দুটো অর্থের সম্পর্কের কোনো টানাপোড়েন সৃষ্টি হয়নি, এদের সম্পর্ক নষ্ট হয়নি, সম্পর্কটা পুরো বজায় রয়েছে।
এই ধরনের শব্দগুলো কি বলবো? যৌগিক শব্দ। সুতরাং এই বিষয়টাকে যদি আমরা একটা সংজ্ঞাবদ্ধ করি বা সংজ্ঞা আকারে বলি, কিভাবে বলবো না, যদি কোনো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ একই থাকে, তাদের মধ্যে যদি সম্পর্ক ছিন্ন না হয়, তখন সেই ধরনের শব্দগুলোকে বলবো যৌগিক শব্দ। যেমন এরকম যৌগিক শব্দের আরও উদাহরণ হচ্ছে বাড়ি, গাছ, রাখাল ইত্যাদি। এরপরে তো আমাদের চলে আসি রূঢ় শব্দ। প্রথমেতে রূঢ় শব্দের দেখো আমরা দুটো উদাহরণ দিয়েছি, হরিণ আর মহাজন। হরিণ শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ ব্যুৎপত্তিগত অর্থ হলো যে হরণ করে, হরণ মানে হচ্ছে চুরি, তাহলে যে চুরি করে। তাহলে হরিণ শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ ছিল যে চুরি করে। অথচ এখন আমরা হরিণ বলতে কি বুঝি? যে চুরি করে তাকে তো আমরা চোর বলি, এখন কি তাকে হরিণ বলি? বলি না। তাহলে এখন হরিণ শব্দটার অর্থ হচ্ছে প্রাণী বিশেষ, অর্থাৎ চতুষ্পদ জাতীয় এক প্রকার প্রাণী। তাহলে এখানে স্পষ্টই বুঝতে পারছো যে হরিণ শব্দটা যখন উৎপত্তি হয়েছিল সেই ব্যুৎপত্তিগত অর্থ ছিল যে হরণ করে, তার সঙ্গে এখনকার প্রচলিত অর্থ অর্থাৎ প্রাণী বিশেষ এর কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কোনো সম্পর্ক নেই। ঠিক একইভাবে মহাজন শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ ছিল মহান ব্যক্তি, অর্থাৎ স্মরণীয় ব্যক্তি বা মহান ব্যক্তি। অথচ এখন মহাজন শব্দটার অর্থ হচ্ছে ঋণদাতা, অর্থাৎ যারা ধার দেয়, ঋণদাতা। মূলত ব্যবসার ক্ষেত্রে এই শব্দটা প্রযোজ্য হয়। ছোটোখাটো ব্যবসাদাররা যে বড় ব্যবসাদারদের কাছে মালপত্র নিয়ে আসে তাদেরকে মহাজন বলে মূলত সম্বোধন করে। সুতরাং কোথায় ছিল তার ব্যুৎপত্তিগত অর্থ মহান ব্যক্তি, আর কোথায় হয়েছে দেখো ঋণদাতা। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থের মধ্যে দেখো কোনো সম্পর্কই নেই, আকাশ পাতাল পার্থক্য। এইটাই হচ্ছে আমাদের রূঢ় শব্দ। সুতরাং রূঢ় শব্দের আমরা সংজ্ঞা কিভাবে তৈরি করতে পারি? যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাকেই আমরা বলতে পারি রূঢ় শব্দ। এরপরে শব্দের অর্থগত শ্রেণীবিভাগের তৃতীয় ভাগে আসছি যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দের উদাহরণ হিসাবে আমরা তুলেছি পঙ্কজ শব্দটা। পঙ্কজ শব্দটার অর্থ হচ্ছে পাঁকে জন্মায় যা, অর্থাৎ যা কিছু পাঁকে জন্মায় সেগুলোকেই এক কথায় পঙ্কজ বলে দেওয়া যেতে পারে। পাঁকে জন্মায় এমন কিছু উদ্ভিদ জন্মাতে পারে, যেমন শালুক, কচুরিপানা বা বিভিন্ন অন্যান্য জলজ উদ্ভিদ যেমন কলমি শাক ইত্যাদি। আবার অনেক প্রাণীও পাঁকেতে জন্মাতে পারে, যেমন শামুক, কেঁচো, গুগলি ইত্যাদি। সুতরাং পাঁকে যারা জন্মায় সবাইকেই পঙ্কজ বলে দেওয়া যায়, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা পাঁকে যারাই জন্মায় তাদেরকেই আমরা পঙ্কজ বলি না। পঙ্কজ বলতে মূলত পদ্ম ফুলকেই বোঝানো হয়, অর্থাৎ পঙ্কজ বলতে শুধুমাত্র পদ্ম ফুলকে বোঝানো হচ্ছে, যদিও পদ্ম ফুলও কিন্তু পাঁকে জন্মায়। তাহলে যোগরূঢ় শব্দের ক্ষেত্রে বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে, যে পাঁকে সব কিছুই অনেক কিছুই জন্মায়, কিন্তু সবাইকে নয়, তার মধ্যে একটাকে আমি টেনে নিচ্ছি বা একটাকে আমি গ্রহণ করছি। এই রকম ক্ষেত্র হলে তাকে বলা হচ্ছে যোগরূঢ় শব্দ। আরও যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন অদিতি। অদিতি শব্দের অর্থ দাঁড়ায় অদিতির পুত্র, অর্থাৎ সমস্ত দেবতাগণ, অর্থাৎ আমাদের যে দেবতাগণ আছে সমস্ত দেবতাদেরকে অদিতি বলা যায়। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে অদিতি শব্দের বর্তমানে অর্থ হচ্ছে সূর্য, অর্থাৎ যদিও সূর্য নিজেও একজন দেবতা এবং সেই অদিতির পুত্র। তাহলে যোগরূঢ় শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যুৎপত্তিগত অর্থেতে যেগুলো ছিল তাদের মধ্যে সব কটাকে নয়, মাত্র একটাকে আমি নির্বাচন করে নিচ্ছি বা গ্রহণ করছি। এই রকম নির্বাচনমূলক একটা সম্পর্ক দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ উৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থের মধ্যে একটা নির্বাচন ধর্মী হয়ে যাচ্ছে। যেমন ক্লাসরুমেতে ধরো সবাই তোমরা ছাত্র, সেখান থেকে হয়তো স্যার একজন মনিটর নির্বাচন করবে, তো সবাই ছাত্র, যাকে মনিটর নির্বাচন করলে সে কিন্তু অন্য সেকশনের ছাত্র হবে না বা অন্য স্কুলের ছাত্র হবে না বা অন্য ক্লাসের ছাত্র হবে না, তোমাদের সেকশনের তোমাদের ক্লাসেরই ছাত্র হবে। তাহলে যাকে মনিটর নির্বাচন করা হবে সে কিন্তু অন্য সেকশনের নয়, অন্য ক্লাসেরও নয়, আবার অন্য স্কুলেরও নয়, তোমাদেরই সেকশনের তোমাদেরই ক্লাসের মনিটর নির্বাচন করা হয়। তাহলে
স্যার কি করলেন যে তোমাদেরই সেকশনের তোমাদেরই ক্লাসের সবাইকার মধ্য থেকে একজনকে নির্বাচন করে দিল। অর্থাৎ এই যে যোগরূঢ় শব্দটা অনেকটা ওই মনিটর নির্বাচনের মতন, যে অনেকগুলোর মধ্যে থেকে একটা, নিশ্চয়ই মনিটর হিসাবে একাধিকজনকে নির্বাচন করা যায় না, একজনকে নির্বাচন করব। একটা ক্লাসরুমে 60-70 জন ছাত্র থাকতেই পারে, তার মধ্যে একজনকে বেছে নেওয়া হয়। তেমনই যোগরূঢ় শব্দের ক্ষেত্রে ব্যুৎপত্তিগত কোনো একটা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ একাধিক থাকতে পারে, কিন্তু তার মধ্যে থেকে একটাকে আমরা নির্বাচন করে নিই। যেমন পঙ্কজ মানে পাঁকে জন্মায় অনেক কিছু, তার মধ্যে পদ্মফুল সেও পাঁকে জন্মায়, সেটাকে শুধু নিয়ে নিলাম, বাকি সব বাদ দিয়ে দিলাম। অর্থাৎ যোগরূঢ় শব্দটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ থেকে নির্বাচিত একটা প্রচলিত অর্থ। আবার বলি, ব্যুৎপত্তিগত অর্থ থেকে নির্বাচিত একটা প্রচলিত অর্থ, অর্থাৎ নির্বাচন করে নেওয়া, বেছে নেওয়া। এই পরিপ্রেক্ষিতে আমরা যোগরূঢ় শব্দের উদাহরণ, যোগরূঢ় শব্দের সংজ্ঞা কিভাবে তৈরি করতে পারি? যখন কোনো শব্দের ব্যুৎপত্তিগত একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে, কিন্তু তার মধ্যে থেকে একটা মাত্র আমরা বেছে নিই বা নির্বাচন করে নিই, সেই শব্দটিকেই বলা হয় যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ, অদিতি। এবারেতে আসি আমরা শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগেতে। অর্থাৎ শব্দের অর্থমূলক শ্রেণী বিভাগগুলোকে আমরা আলোচনা করলাম, এবার শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগ। অর্থাৎ শব্দটা গঠনমূলক শ্রেণী বিভাগ বলতে কি না, শব্দটা কিভাবে গঠিত হয়েছে। সাধারণভাবে প্রত্যেক শব্দই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলেই গঠিত হয়। অর্থাৎ কিছু স্বরবর্ণ এবং কিছু ব্যঞ্জনবর্ণ মিলে কোনো একটা শব্দ গঠন হতে পারে, কিংবা কখনো কখনো স্বরবর্ণ একাই একটা শব্দ গঠন করতে পারে। যেমন ধরো যদি বলি এ আমার ভাই, এই যে এ ব্যঞ্জনবর্ণ, এ স্বরবর্ণটা একাই একটা শব্দ তৈরি করে দিয়েছে, কিন্তু ব্যঞ্জনবর্ণ একা কোনোদিন শব্দ তৈরি করতে পারে না। ব্যঞ্জনবর্ণ সবসময় স্বরবর্ণের সাহায্য নিয়ে তবে শব্দ তৈরি করতে পারে। তো যাই হোক, আপাততভাবে সব শব্দই কিন্তু গঠন হয় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সমষ্টির দ্বারা। তবুও এই স্বরবর্ণ ব্যঞ্জনগুলো সমষ্টি ছাড়াও আরেকভাবে শব্দ গঠনের আরেক কৌশল আছে, সেই কৌশলগুলোকেই আলোচনা করা হচ্ছে। প্রথমত, শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগের প্রথম ভাগ হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক মানে কি? যেটাকে আমরা ভাঙতে পারি না, বিশ্লেষণ করতে পারি না, সেগুলো কি, সেই বস্তুগুলো কি মৌলিক বলে। মৌলিক পদার্থ হয়, মৌলিক সংখ্যা হয়। অর্থাৎ যে শব্দগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারি না, সেগুলোকেই মৌলিক শব্দ বলা হয়। যেমন দেখো, এই যে বাড়ি, বাড়ি শব্দটাকে আমরা যদি বিশ্লেষণ করতে যাই বা ভাঙতে যাই, এটা কি হবে? ব আ ডয় শূন্য র হস্যই, অর্থাৎ দুটো ব্যঞ্জনবর্ণ আর দুটো স্বরবর্ণ। কিন্তু দুটো ব্যঞ্জনবর্ণ এবং দুটো স্বরবর্ণে যখন ভেঙে দিচ্ছি, তখন কিন্তু এই ব আ ডয় শূন্য র হস্য এগুলো আলাদা আলাদা করে আর কোনো অর্থ প্রকাশ করছে না। অর্থাৎ শব্দটাকে ভাঙলে আর কোনো রকম আমরা অর্থ পাচ্ছি না, শুধু পাচ্ছি কতকগুলো অর্থহীন ব্যঞ্জনবর্ণ এবং অর্থহীন স্বরবর্ণ। কিংবা মা, এই শব্দটাকে যখন আমি ভাঙছি ম যুক্ত আ, তো এই একইভাবে একটা ব্যঞ্জনবর্ণ আর একটা স্বরবর্ণ, যাদের কিনা আলাদাভাবে কোনো অর্থ নেই। সুতরাং মৌলিক শব্দ বলতে আমরা ঠিক সেই শব্দগুলোকেই বলি যাদেরকে বিশ্লেষণ করলে বা ভাঙলে আর কোনো অর্থযুক্ত অংশ আমরা পাবো না। শব্দের উদ্দেশ্য অবশ্যই অর্থ সৃষ্টি করা। যদি সেই অর্থটা নাই সৃষ্টি করতে পারলে, তাহলে আর শব্দ হিসাবে তার সার্থকতা কোথায়? অর্থাৎ এই যে মৌলিক শব্দগুলোকে আমরা আর এর থেকে ছোট কোনো অংশ, অর্থযুক্ত অংশতে ভাঙতে পারবো না। যদি ভাঙতে যাই, সেটা আর কোনো অর্থ থাকবে না, অর্থহীন কতগুলো ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ হয়ে যাবে। অর্থাৎ মৌলিক শব্দগুলোকে ভাঙা প্রকৃতপক্ষে বলা যেতে পারে বর্ণ বিশ্লেষণ করা, যার কোনো অর্থ থাকে না। তাহলে সব মিলিয়ে মৌলিক শব্দ বলতে কি বুঝলাম? যে সমস্ত শব্দগুলোকে আর বিশ্লেষণ করা যায় না, যদি করতে যায় সেক্ষেত্রে আর কোনো অর্থযুক্ত অংশ পায় না, পরিবর্তে কতকগুলো অর্থহীন স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ পায়। এই রকম শব্দগুলোকেই বলা হয় মৌলিক শব্দ। অর্থাৎ মৌলিক শব্দ আর অর্থপূর্ণ ছোট এককে ভাঙা যায় না, তাই এটা মৌলিক শব্দ। যেমন বাড়ি, মা, আরও আছে গাছ, রাস্তা, পাথর,
দাদা, একাধিক গাদা মৌলিক শব্দ আছে আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে। এরপরেতে চলে আসছি গঠনমূলক শ্রেণীবিভাগের দ্বিতীয় অংশ, সাধিত শব্দ। সাধিত শব্দ হচ্ছে ঠিক মৌলিক শব্দের বিপরীত, অর্থাৎ মৌলিক শব্দকে যেমন আর অর্থযুক্ত অংশে ভাঙতে পারা যায় না, সাধিত শব্দকে কিন্তু আমরা অর্থযুক্ত অংশতে, মানে একটা বড় একটা শব্দকে দুটো বা তিনটে ছোট ছোট টুকরোতে ভাঙতে পারবো, এবং যাদের কিনা অর্থ থাকবে, অর্থাৎ এক একটা টুকরোর অর্থ থাকবে। যেমন দেখো, এই সাধিত শব্দের আবার দুটো ভাগ, প্রত্যয়যুক্ত শব্দ আর সমাসবদ্ধ শব্দ। প্রত্যয়যুক্ত শব্দ যেমন দেখো, স্নি, এই ধাতু, এটা একটা ধাতু, এর সঙ্গে অনীয় প্রত্যয়, এটা যুক্ত হয়ে তৈরি হয়েছে স্মরণীয়। সুতরাং এই স্মরণীয় শব্দটাকে আমরা স্নি, এই ধাতুটাতে আলাদা করলাম, অনীয় এই প্রত্যয়টাকে আলাদা করলাম, অর্থাৎ দুটো আলাদা আলাদা অর্থযুক্ত অংশ পেলাম। স্নি মানে স্মরণ করা, আর অনীয় হচ্ছে প্রত্যয়। সুতরাং দুটো আলাদা আলাদা অর্থযুক্ত অংশতে ভাঙতে পারলাম। তারপরেতে এই যে মিশুক, মিশুক শব্দটা মিস শব্দ তার সঙ্গে উক প্রত্যয় নিয়ে তৈরি হয়েছে মিশুক। সুতরাং প্রত্যয়যুক্ত শব্দগুলোতে দেখো একটা করে মূল সব ধাতু বা প্রকৃতি, মূল ধাতু প্রকৃতি বা মূল শব্দ প্রকৃতি, তার সঙ্গে অন্বয় আর উক, এইগুলো হচ্ছে প্রত্যয় যুক্ত হয়েছে, অর্থাৎ দুটো অর্থপূর্ণ অংশতে ভাঙতে পেরেছি। একইভাবে সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দতে দুটো গোটা গোটা শব্দ একসঙ্গে তৈরি হয়, যুক্ত হয়। যেমন দেখো বাজার হাট, ভালো মন্দ, এই যে বাজার হাট শব্দটাকে দেখো আমরা দুটো পার্টে ভাগ করে দিতে পারি, বাজার একটা, হাট একটা। ভালো মন্দটাতে ভালো একটা ভাগ করতে পারি, মন্দ একটা ভাগ করতে পারি, এবং ভাগ করার পর এদের কিন্তু অর্থও আছে, ভালো অর্থ আছে, মন্দর অর্থ আছে, বাজার অর্থ আছে, হাটও অর্থ আছে। এবং একটা মজার ব্যাপার দেখো, দুখানা মৌলিক শব্দ নিয়েই কিন্তু সমাসবদ্ধ শব্দগুলো তৈরি হয়, অর্থাৎ একাধিক মৌলিক শব্দ মিলেই এই সমাসবদ্ধ শব্দগুলো তৈরি হচ্ছে। সুতরাং মৌলিক শব্দের যদি অর্থ থাকে, তাহলে দুটো বা তিনটে যে মৌলিক শব্দ নিয়ে সমাসবদ্ধ শব্দটা তৈরি হচ্ছে, তাহলে সেগুলোর এক একটা মৌলিক শব্দকে আলাদা করে দিলে তাদের অর্থ থাকবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং সমাসবদ্ধ শব্দগুলোকেও দুটো ভাগ করে দিলে বা দুটোর থেকে বেশি অংশতেও যদি ভাগ করি, তখন তার অর্থ থাকবে। আর একইভাবে প্রত্যয়যুক্ত শব্দগুলোকেও আমরা ধাতু প্রকৃতি, শব্দ প্রকৃতি এবং তার সঙ্গে প্রত্যয়, এগুলোকে যদি আলাদা করে দিই, প্রত্যেকের আলাদা আলাদা অংশ থাকবে। আর এই প্রত্যয়যুক্ত শব্দ আর সমাসবদ্ধ শব্দ নিয়েই তৈরি হয় আমাদের সাধিত শব্দ। সুতরাং সাধিত শব্দ বলতে আমরা কি বুঝলাম? যে সমস্ত শব্দগুলিকে আমরা অর্থপূর্ণ আরও ক্ষুদ্র এককে ভাগ করতে পারি, তাদেরকেই বলা হয় সাধিত শব্দ। মৌলিক শব্দের সঙ্গে সাধিত শব্দের পার্থক্য কোথায়? মৌলিক শব্দকে আর অর্থপূর্ণ ছোট এককে ভাগ করা যায় না, জোর করে করতে গেলে তখন হয়ে যায় কতগুলো অর্থহীন বর্ণ সমষ্টি। কিন্তু সাধিত শব্দকে অর্থপূর্ণ আরও ছোট এককেতে ভাগ করা যায়, অর্থাৎ এই যে অর্থ থাকবে না থাকবে না তার পরিপ্রেক্ষিতেই মূলত এই মৌলিক শব্দ সাধিত শব্দটা তৈরি হয়েছে। এবার এই যে আমরা বলছি অনীয়, উক, এই যেগুলো আমরা বলছি প্রত্যয়, এই প্রত্যয় জিনিসটা কি? বা আমরা বললাম যে স্নি হচ্ছে ধাতু, হ্যাঁ, ধাতু প্রকৃতি, আর মিস হচ্ছে শব্দ প্রকৃতি। যে প্রকৃতি, প্রত্যয়, এই বিষয়গুলো কি? বা বলা যেতে পারে সাধিত শব্দ। এই সাধিত শব্দ বিষয়টা তোমরা সপ্তম শ্রেণীরই চতুর্থ অধ্যায়, অর্থাৎ পরের অধ্যায়টাতেই পড়বে। পরের ভিডিওতে আমরা এই সাধিত শব্দগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, এবং সেখানেই মূলত প্রকৃতি বা প্রত্যয় এগুলো সম্বন্ধে আমরা পরিচয় লাভ করব। আমাদের তৃতীয় অধ্যায়েতে এই বিষয়টা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনার নয় বলেই আমরা চতুর্থ অধ্যায়েতে এটাকে আলোচনা করা হবে। কিন্তু আমাদের এই তৃতীয় অধ্যায়েতে যেটাকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এই সাধিত শব্দ থেকেই, এই সাধিত শব্দের অন্তর্গত সমাসবদ্ধ শব্দ থেকেই আরও দুটো ভাগ চলে এলো, শব্দদ্বৈত আর ধন্যাত্মক শব্দ। মূলত শব্দদ্বৈত আর ধন্যাত্মক শব্দ এই দুটো বিষয় বা এই দুই রকম শব্দ, আর এদিকেতে অর্থমূলক তিন প্রকার শব্দ, যৌগিক, রূঢ়, যোগরূঢ়, অর্থাৎ এখানেতে তিনটে আর এখানেতে দুটো, এই মোট 5 প্রকার শব্দকে নিয়ে মূলত আমাদের তৃতীয় অধ্যায়টা আলোচনা করা হয়েছে। কাজেই আমাদের এই বাকি ভাগগুলো চতুর্থ অধ্যায়তে আলোচনা করা হবে। আপাতত আমাদের চলে যায়
এই বাকি দুটো ভাগেতে, শব্দদ্বৈত এবং ধন্যাত্মক শব্দ। প্রথমেই আমরা ধন্যাত্মক শব্দটাকে আগে আলোচনা করে নিই। ধন্যাত্মক মানে ধ্বনির অনুকরণ, অর্থাৎ ধ্বনির অনুকরণ মানে একা বিভিন্ন ঘটনাতে বিভিন্ন রকম শব্দ তৈরি হতে পারে। ধরা যাক যে কোনো একটা হয়তো কাঁচের আয়না কোনো কারণে আঘাত লাগলো, দিয়ে ঝনঝন করে ভেঙে পড়ে গেল, তাহলে তার একটা আওয়াজ আছে, কাঁচ ভেঙে যাওয়ার একটা শব্দ আছে। তারপরে তো ধরো কোনো রকমভাবে যে হাত থেকে কোনো একটা কাঁসার থালা বা স্টিলের থালা হয়তো হাত থেকে ঝড়াম করে পড়ে গেল, তার একটা একরকম শব্দ আছে। আবার হয়তো ধরো খুব মেঘ করেছে, মেঘ ডাকছে, তার একরকম শব্দ আছে। আবার মোটর সাইকেল যাওয়ার একরকম শব্দ, বাস লরি এদের একরকম শব্দ, বিভিন্ন ধরনের শব্দ কিন্তু আছে। অর্থাৎ অনেক সময় শব্দ শুনেই কিন্তু আমরা একটা আন্দাজ করে নিতে পারি কী ঘটনা ঘটলো। ধরো তুমি যখন সাইকেল চালাচ্ছ রাস্তা দিয়ে, আমাদের নিশ্চয় পেছনেতে চোখ নেই বা আমাদের সাইকেলে অন্ততপক্ষে কোনো রকম পেছনে দেখার মতন আয়নাও নাই গো, তাহলে অথচ তুমি সাইকেল চালাচ্ছ, পেছন থেকে একটা হর্ন দিল বা একটা আওয়াজ শুনতে পেলে, তুমি কিন্তু অনুমান করে নিলে ঠিক কী রকম গাড়ি আসছে, মানে দু চাকা নাকি তার থেকে বড় গাড়ি। মানে দু চাকা বলতে অবশ্যই মোটর সাইকেলের একরকম শব্দ আর বড় গাড়ির একরকম শব্দ। তাহলে দেখো আমরা পেছন দিকে না তাকিয়েও শব্দটা শুনেই কিন্তু কিছুটা হলেও বুঝে ফেলছি যে এটা কীরকম ধরনের গাড়ি আসতে পারে। সেই রকম আমরা নিরাপদেতে সরে যাচ্ছি। মোটর সাইকেল এলে একরকম নিরাপদেতে সরছি, কিংবা তার থেকে বড় গাড়ি এলে নিরাপদেতে সরছি। আবার অন্যান্য ক্ষেত্রেও বিভিন্ন রকম শব্দ হতে পারে। এই যে তুমি হয়তো নিচের ঘরেতে বসে আছো, এবার ওপরেতে কোনো একজন ব্যক্তি, দোতলাতে হয়তো কোনো একজন ব্যক্তির হাত থেকে যদি একটা থালা বা বাটি বা গ্লাস পড়ে, তার একরকম শব্দ। আর যদি অন্য কোনো একটা যে ধরো কাঁচ ভেঙে গেল হয়তো, তার একরকম শব্দ আছে। কিংবা হয়তো সেই ওপরেতে কোনো একজন ব্যক্তি এক গাদা বই হয়তো ধপ করে ফেলে দিল, তার একরকম শব্দ। অর্থাৎ শব্দগুলো কিন্তু অনেক সময় ঠিক কী ঘটনা ঘটছে বুঝতে সাহায্য করে। তুমি দোতলাতে না গিয়েও অন্তত কিছুটা হলে অনুমান করতে পারবে যে হাত থেকে কোনো থালা বাসন পড়লো, নাকি হাত থেকে কোনো কাঁচের জিনিস পড়লো, নাকি হাত থেকে অন্য কোনো জিনিস পড়ছে, সেটা কিন্তু আমরা নিচে থেকেই বুঝতে পারি। এই যে শব্দের বিভিন্ন রকম যে আওয়াজ হয় বা বিভিন্ন ঘটনাতে বিভিন্ন রকম যে শব্দ পাই, সেই শব্দগুলো থেকে আমরা বিভিন্ন ঘটনা আগাম আন্দাজ করে নিতে পারি। কিন্তু আমাদের বৈশিষ্ট্য, আমাদের মানুষের একটা ধর্ম হলো আমরা আরও একটু বেশি ভাববো। সুতরাং আমরা এই শব্দগুলো শুনে ঠিক কী ঘটনা ঘটছে বা ঠিক কী হচ্ছে শুধু সেটাকেই আন্দাজ করে নিই না, অনেক সময়তে সেই শব্দটাকে আমরা প্রকাশ করতেও যাই। অর্থাৎ সেই ঘটনাটাকে বা সেই বিষয়টাকে তুমি ধরো অন্যের কাছে প্রকাশ করতে যাচ্ছ, তখন কি হয় না, সেই শব্দটা ঠিক কীরকম হয়েছিল সেটাকেও প্রকাশ করতে হয়। মানে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, প্রচুর মেঘ করেছে, প্রচুর মেঘ ডাকতে শুরু করলো, তুমি মাঝ রাস্তাতে দাঁড়িয়ে গেছো, মেঘ ডাকতে শুরু করলো, প্রচুর বজ্রপাত হচ্ছে, একটা হয়তো কোনো রকম দোকানেতে আটচালাতে দাঁড়িয়ে গেছো। এইরকম ভয়ানক এই অবস্থাটা তুমি এবার বাড়িতে এসে কাউকে হয়তো বর্ণনা করছো যে আজকে এরকম ফিরছিলাম, এই ঘটনা ঘটেছে। তো তখন যখন তুমি বর্ণনা করছো, তখন তুমি যখন বলবে যে মেঘ ডাকছিল, তখন নিশ্চয়ই তুমি এই শব্দটাকে ব্যবহার করবে যে গুরুম গুরুম করে মেঘ ডাকছে। এই যে দেখো গুরুম গুরুম দুখানা শব্দ। বা হয়তো দেখা যাচ্ছে যে দুতলাতে কোনো একটা কাঁচের জিনিস পড়ে গেছে কারো হাত থেকে, দিয়ে সেটা ভেঙে পুরো ছতিচ্ছন্ন হয়ে গেছে। সেই ব্যক্তি যখন তোমাকে নিচে এসে বলবে যে এই ঘটনাটা ঘটেছে, তখন কীরকম বলতে পারে যে হাত থেকে কাঁচের জিনিসটা পড়ে ঝনঝন করে ভেঙে গেল। তাহলে এই যে ঝনঝন শব্দটা। আবার অনেক সময়তে কবিতার ক্ষেত্রে হয়তো তোমরা দেখতে পারো যে শাঁ শাঁ করে বাতাস বয়ে যাচ্ছে, কুলকুল করে নদী শব্দ হচ্ছে। বা সবথেকে বৃষ্টির ক্ষেত্রে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বলি, অর্থাৎ প্রচুর বৃষ্টি হলে ঝমঝম, আবার খুব হালকা বৃষ্টি হলে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কিংবা হয়তো টিপ টিপ করে বৃষ্টি পড়েছে। এই যে টিপ টিপ, ঝিরঝির, ঝমঝম, এইরকম দেখো একাধিক শব্দ কিন্তু আমরা ব্যবহার করি। বা হয়তো আমরা বললাম গাঁ গাঁ করে চিৎকার করছে, এরকম আমরা একাধিক শব্দ ব্যবহার করি। এই শব্দগুলো কি বলা হচ্ছে? ধন্যাত্মক শব্দ। সুতরাং ধন্যাত্মক শব্দ দ্বারা আসলে কি করি
না ধন্যাত্মক শব্দের দ্বারা বাস্তবের কোনো ঘটনা বা কোনো বস্তুর যেটা আওয়াজ সেইটাকে আমরা অনুকরণ করার চেষ্টা করি এবং সেই অনুকরণটাকে অন্যের কাছে বোঝাবার চেষ্টা করি। এর থেকেই ধন্যাত্মক শব্দের উৎপত্তি। তো এই ধন্যাত্মক শব্দগুলো কিন্তু আবার দুরকম হয়, একটা ধ্বনি প্রকাশক আর একটা ভাব প্রকাশক। ধ্বনি প্রকাশক মানে যখন ধন্যাত্মক শব্দগুলো শুধুই আওয়াজটাকেই অনুকরণ করে বা বোঝানোর চেষ্টা করে, যেমন এই যে ঢং ঢং করে ঘন্টা বাজলো, এটা ঘন্টার আওয়াজটাকে অনুকরণ করলো বা ধ্বনিটাকে। টুপটাপ করে বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এই যে ঢং ঢং, টুপটাপ, ঝিরঝির, বা হয়তো বললাম যে গাঁ গাঁ করে চিৎকার করছে, শোঁ শোঁ করে বাতাস বইছে, এই শব্দগুলো আসলে ওই ঘটনাগুলোর ধ্বনি বা আওয়াজটাকে অনুকরণ করছে, তাই এটাকে বলা হয় ধ্বনি প্রকাশক ধন্যাত্মক শব্দ। আবার কিছু কিছু ধন্যাত্মক শব্দ আছে যেগুলো আমাদের মনের অনুভূতিকে প্রকাশ করে, যেমন এই যে ধরো যে ছমছম, যদি বলি ফাঁকা বাড়িতে থাকার সময় গাটা যেন ছমছম করে উঠল, তখন এই ছমছম, গাটা ছমছম করে উঠলো কথাটার মানেটা কি, যে মনের মধ্যে একটা ভয় ভয় খাচ্ছি, ফাঁকা বাড়ি, কোনো আলো টালো নেই, কোনো মানুষজন নেই, পাশে হয়তো শিয়াল চিৎকার করছে, মানে এক কথায় পোড়ো বাড়ির মতন জায়গা, সেখানে হয়তো থাকতে আমাদের গা ছমছম করছে। তাহলে এই গা ছমছম করছে, এই ছমছম শব্দটার দ্বারা আমার মনের ভয়টাকে প্রকাশ করছে, ভয় এক প্রকার অনুভূতি। বা হয়তো আমি বললাম যে রাগে এবং ঘৃণায় আমার গা রি রি করে উঠল, এই যে রি রি, এই রি রি শব্দটার দ্বারা আমার মনের রাগ বা ঘৃণাটা প্রকাশ পাচ্ছে। তাহলে এই যে, বা এখানে তো আছে ঝিমঝিম, আমি হয়তো বললাম যে মাথাটা খুব ঝিমঝিম করছে, তো ঝিমঝিমে মানে কি, মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে বা শারীরিক দিক থেকে একটা কষ্ট হচ্ছে, সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে এই ধন্যাত্মক শব্দগুলো কখনো কখনো মনের অনুভূতি বা ভাব প্রকাশ করছে, কখনো কখনো বা আবার ধ্বনি বা কোনো বাস্তব ঘটনার বা কোনো বস্তুর ধ্বনি বা আওয়াজটাকে প্রকাশ করছে। এইগুলো নিয়েই ধন্যাত্মক শব্দ। সুতরাং ধন্যাত্মক শব্দ কাকে বলে, এরকম একটা সংজ্ঞা যদি আমরা তৈরি করি, কি বলবো না, যে সমস্ত শব্দ বাস্তবের কোনো বস্তু বা কোনো ঘটনার আওয়াজটিকে বা ধ্বনিটিকে অনুকরণ করার জন্য ব্যবহার করা হয়, কিংবা মনের কোনো অনুভূতিকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়, সেগুলোকেই বলা হয় ধন্যাত্মক শব্দ। এবং যে সমস্ত ধন্যাত্মক শব্দের সাহায্যে যখন কোনো মূল বস্তু বা কোনো ঘটনার ধ্বনি বা আওয়াজটাকে অনুকরণ করা হয়, সেটা বলে ধ্বনি প্রকাশক ধন্যাত্মক শব্দ। আর যখন ধন্যাত্মক শব্দগুলির সাহায্যে মনের কোনো ভাব বা অনুভূতিকে প্রকাশ করা হয়, সেটা বলে ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ। এবার আসছি আমাদের শেষ ভাগ, শব্দদ্বৈত। অর্থাৎ মূলত দেখবে তোমাদের এই তৃতীয় অধ্যায়েতে এই বিষয়টাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। শব্দদ্বৈত, দ্বৈত মানে দুবার, অর্থাৎ যখন একটা শব্দ দুবার প্রয়োগ করব, সেটাই হচ্ছে শব্দদ্বৈত। তো এরকম দুবার প্রয়োগ করতে যাব কেন, নিশ্চয়ই কারণ আছে, একটা শব্দের তো একটা অর্থ আছে। তাহলে আমাদের এটাই তো আমাদের আপাতভাবে বুঝে নিতে হবে যে একটা শব্দের একটা যদি অর্থ থাকে, তাহলে সেই শব্দটা যদি দুবার ব্যবহার করি, তাহলে একই অর্থ দুবার বলে দেওয়া হচ্ছে। যেমন ধরো যদি বলি যে বাবা বাজার গেছেন, এবার যদি বাবা শব্দটাকে দুবার ব্যবহার করো, বাবা বাবা বাজার গেছেন, তাহলে কেমন যেন একটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে যে একই শব্দ দুবার ব্যবহার করে এই তো শব্দদ্বৈত তৈরি করেছি, বাবা বাবা বাজার গেছেন। তাহলে একই শব্দ দুবার ব্যবহার করে অর্থগত সৌন্দর্য তো আসছেই না, বরঞ্চ একটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং শব্দদ্বৈত মানে এই যে দুবার শব্দ প্রয়োগ করলাম, তাহলে এই দুবার শব্দ প্রয়োগ করবার একটা নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, কেন আমরা এমন কোনো অর্থ করব না বা অর্থযুক্ত শব্দ বলবো না যে থেকে লোকে শুনে হাসে। তাহলে আর যাই হোক, শব্দদ্বৈত ব্যবহার করি আমরা কোনো লোক হাসানোর জন্য নয়, নিশ্চয়ই অন্য কোনো কারণ বা উদ্দেশ্য আছে। সেই কারণ বা উদ্দেশ্যগুলোকে জানতে গেলে আমাদের প্রথমেতে চলে যাই এই রকম শব্দদ্বৈতের কিছু উদাহরণেতে। যেমন দেখো সকাল সকাল, এমনিতে সকাল মানে দিনের প্রথম ভাগ। যদি দুটো এই আমি বাক্য রচনা যদি বলি, সকালবেলা আজ স্নান করব কারণ পুজো আছে, আর যদি এইভাবে বলি সকাল সকাল স্নান করব পুজো আছে, তাহলে সকালবেলা বলতে এমনি সাধারণ সকালবেলাটাকেই বোঝানো হয়। কিন্তু যখন আমি বলছি দেখো সকাল সকাল স্নান করব, তখন কিন্তু খুব
খুব তাড়াতাড়ি, মানে সকালেরও যেন আগে। অর্থাৎ তখন দেখো মূল সকাল শব্দটা আর কোনো অর্থ থাকলো না, সকাল সকাল দুবার এই শব্দটাকে প্রয়োগ করে আমরা খুব তাড়াতাড়ি বা ভোরবেলা প্রকাশ করে দিলাম। সুতরাং দেখো সকাল সকাল এই দুবার একই শব্দ দুবার প্রয়োগ করে কখনো দিনের এই প্রারম্ভিক ভাগকে না বুঝিয়ে তাড়াতাড়ি এই অন্য অর্থ প্রকাশ পেয়ে গেল। তারপরে তো ধরো ফাঁকা ফাঁকা, যদি বলি যে পুজো মিটে যাওয়ার পরে চারিদিক যেন ফাঁকা ফাঁকা লাগছে। স্বাভাবিক, পুজোতে কত লাইট প্যান্ডেল, তারপরে তো আলোর সমারোহ, চারিদিকেতে আলোতে মাইকেতে পুরো গমগম ভাব, একটা বেশ আনন্দেতে কাটছিল। তারপরে তো পুজো চলে যাওয়ার পর যেন ফাঁকা ফাঁকা লাগছে। এই যে ফাঁকা ফাঁকা লাগছে, ফাঁকা ফাঁকা বলতে কি শুধুই এটাই বোঝালে তুমি যে প্যান্ডেল নেই, ঠাকুরগুলো নেই, লাইট নেই, এগুলো কি বোঝালে? না, ঠিক তা নয়। ফাঁকা ফাঁকা বলতে যে একটা মনের মধ্যে একটা বেদনা, একটা মানসিক কষ্ট, সেটাকেও কিন্তু, বা মন কেমনের মতন একটা দিক, সেটাকেও বুঝিয়ে দিলে। অর্থাৎ চারিদিক ফাঁকা ফাঁকা লাগছে কথাটার অর্থ এটাই দাঁড়িয়ে গেল যে চারিদিকেতে আলো বা মাইকের আওয়াজ বা প্যান্ডেল বা ঠাকুরগুলো তো নেই, পাশাপাশি আমার মনেতে সেই খুশি বা আনন্দটাও এখন নেই। একটা যেমন কি যেন কেমন মন কেমন ভাব, একটা দুঃখজনক ভাব। সুতরাং ফাঁকা ফাঁকা শব্দটা এই মানসিক শূন্যতাটাকে প্রকাশ করছে। আবার ধরো লাখ লাখ, যদি বলি ছেলেটিকে সুস্থ করতে গিয়ে ভদ্রলোকের লাখ লাখ টাকা খরচ হয়ে গেল, তাহলে লাখ লাখ, তাহলে হিসেব মতন তো লাখ মানে 1 লাখ, আর এই 1 লাখ 2 লাখ টাকা বোঝাচ্ছে। দুবার লাখ মানে তো 2 লাখ টাকা বোঝাচ্ছে, কিন্তু বাস্তবিক না, দুবার লাখ শব্দটাকে ব্যবহার করে 2 লাখ নয়, তার থেকেও আরও অনেক বেশি অর্থ, মানে বহু অর্থ খরচ হয়ে গেল। মানে লাখ লাখ টাকা খরচ হয়ে গেল মানে বহু অর্থ খরচ হয়ে গেল। আবার ধরো যদি বলি ছেলেটি এই 2 ভাইয়ের মধ্যে গলায় গলায় ভাব রয়েছে, বা গলায় গলায় বন্ধুত্ব। গলায় গলায় বন্ধুত্ব মানে এখানে খুব ঘনিষ্ঠ বা খুব অন্তরঙ্গ বন্ধুত্ব, যে কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না, কেউ কাউকে কোনো রকম মানসিক কষ্ট দেয় না, দুজন দুজনের বিপদে আপদে এগিয়ে আসে। এটাই হচ্ছে গলায় গলায় বন্ধুত্ব বা ঘনিষ্ঠ সম্পর্ক। বা যদি বলি যে ছেলেগুলি পুলিশ পুলিশ খেলছে, পুলিশ পুলিশ মানে পুলিশের মতন অনুকরণমূলক খেলছে, পুলিশেরা যেরকম কাজ করে সেরকম ধরো খেলছে। সুতরাং বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে একটা শব্দ দুবার ব্যবহার করছি যখন, তখন কিন্তু তার আর নিছক তার ওই ব্যুৎপত্তিগত অর্থটা কিন্তু থাকছে না, তার থেকে অন্য কোনো অর্থ প্রকাশ পেয়ে যাচ্ছে। যেমন সকাল, সকাল সকাল শব্দটা যখন ব্যবহার করলাম তখন তার ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ দিনের শুরু বা প্রারম্ভিক ভাব, এই অর্থটা কিন্তু থাকলো না। একটা নতুন অর্থ কি দাঁড়ালো? তাড়াতাড়ি বা খুব ভোরবেলা। কিংবা এই যে গলায় গলায়, গলায় গলায় এই শব্দগুলো যখন ব্যবহার করলাম তখন তার ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ গলা বলতে কি আমাদের এই যে গলাটা বা কণ্ঠ, এটার মানেটা থাকছে না, তখন কি মানে হয়ে গেল? ঘনিষ্ঠ। সুতরাং শব্দ দ্বৈত, অর্থাৎ একটা শব্দ দুবার ব্যবহার করে আমরা কি করি? শব্দের ব্যুৎপত্তিগত অর্থটাকে ছাড়িয়ে একটা অন্য কোনো ভিন্ন তাৎপর্যযুক্ত অর্থকে প্রকাশ করি। এটাই হচ্ছে শব্দদ্বৈত সৃষ্টির কারণ। এবার এই যে শব্দ দুবার ব্যবহার করছি, এই শব্দগুলো ঠিক কেমন হতে পারে, তার জন্যে আমাদের এই শব্দদ্বৈতের গঠন কৌশল জানতে হবে। কখনো একই শব্দ দুবার ব্যবহার হতে পারে, যেমন দেখো মেঘে মেঘে, একই শব্দ দুবার ব্যবহার হয়ে শব্দদ্বৈত তৈরি হয়েছে। যদি বলি মেঘে মেঘে বেলা হয়ে গেল, তখন একই শব্দ দুবার। কখনো কখনো শব্দদ্বৈত তৈরি হতে পারে সমার্থক শব্দ যোগে, যেমন ঘর বাড়ি, ঠাকুর দেবতা। যদি এরকম একটা বাক্য রচনা করি, ঋণের দায়ে ঘর বাড়ি সব বিক্রি করে দিতে হলো, তাহলে এই যে ঘর বাড়ি, ঘর মানেও যা, বাড়ি মানেও তাই, দুটোই বাসস্থানকে বোঝাচ্ছে। তাহলে ঘর আর বাড়ি পরস্পর সমার্থক শব্দ। কিংবা ঠাকুর এবং দেবতা দুটো সমার্থক শব্দ, এই সমার্থক শব্দ দিয়ে এখানে তো শব্দদ্বৈত গড়ে উঠেছে। এবার দেখো প্রায় সমার্থক যোগে, যেমন হেসে খেলে, হেসে খেলে দিন চলে যাচ্ছে, এই যে হেসে খেলে শব্দটা, হেসে আর খেলে প্রায় সমার্থক। প্রায় সমার্থক মানে কি? যদিও হাসির মধ্যেও আনন্দ আছে, খেলার মধ্যেও আনন্দ আছে, হাসি এবং খেলা দুটোর মধ্যেই খুশি রয়েছে, এদিক থেকে দুটো প্রায় সমার্থক, মানে প্রায় কাছাকাছি। বা ধারে কাছে, যদি বলি যে ধারের কাছে কোনো জনমানব নেই,
তাহলে এই যে ধারে বা কাছে দুটোই একটা অবস্থানগত দিক থেকে সমার্থক শব্দ। এভাবেও শব্দদ্বৈত তৈরি হতে পারে। তারপরেতে বিপরীত শব্দযোগে, মানে পুরো সমার্থকের উল্টো বিপরীত শব্দযোগে শব্দদ্বৈত। যেমন ভালো মন্দ, অর্থাৎ বিয়েবাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে, তাহলে এই যে ভালো মন্দ, ভালো এক মানে যা, মন্দ মানে খারাপ, তাহলে দুটো বিপরীত শব্দ দিয়ে এখানে একটা শব্দ তৈরি হচ্ছে। যাওয়া আসা, এটাও পরস্পর বিপরীত শব্দ। যাওয়া মানে গমন, আসা মানে আগমন, অর্থাৎ যাওয়া আর আসা এই দুটো বিপরীত শব্দ দিয়ে শব্দদ্বৈত তৈরি হয়েছে। যেমন একটা বাক্য রচনা করি যে বারবার একই জায়গায় যাওয়া আসা করতে ভালো লাগে না, তাহলে এই যে যাওয়া আসা বিপরীত শব্দ দিয়ে শব্দদ্বৈত। তারপরে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে শব্দদ্বৈতের বা গঠন কৌশল, যে পদবিকারবাচক শব্দযোগে। পদবিকারবাচক শব্দটা কি? যেমন দেখো চাটা, মাপযোগ, অর্থাৎ বা আরও বাড়িতে হয়তো আমরা এরকম গাদা শব্দ ব্যবহার করি, মুড়ি টুড়ি কিছু দাও খেতে, বা ভাত ফাত খাবো না। এই যে ভাত ফাত, মুড়ি টুড়ি, এই যে এই বিষয়টা, ভাত শব্দের অর্থ আছে কিন্তু ভাত টাত বা ভাত ফাত, এই যে টাত বা ফাত এই শব্দটার অর্থ নেই। বা মুড়ি টুড়ি, মুড়ি শব্দের অর্থ আছে কিন্তু টুড়ি শব্দের কোনো অর্থ নেই। বা এই যে চাটা কিছু খেয়ে যাও, চা শব্দের অর্থ আছে, টা শব্দের কোনো অর্থ নেই। বা জমি মাপযোগ চলছে, মাপ শব্দের অর্থ আছে, যোগ শব্দের অর্থ নেই। সুতরাং এই যে দ্বিতীয় স্থানের শব্দগুলো, এটাকেই বলা হয় পদবিকারবাচক শব্দ। প্রথমটার সঙ্গে মিলিয়েই দ্বিতীয় শব্দটা, প্রথমটার সঙ্গে কিন্তু দ্বিতীয়টা ধ্বনিগত মিল থাকবে। এই যে চাটা, দেখো একটা ধ্বনিগত মিল রয়েছে। মাপ যোগ, ভাত ফাত, মুড়ি টুড়ি, আর একটা ধ্বনিগত কিন্তু মিল রয়েছে। তাহলে পদবিকারবাচক শব্দগুলোর বৈশিষ্ট্য কি? প্রথমটার অর্থ থাকবে, যে চায়ের অর্থ আছে, মাপের অর্থ আছে, প্রথমটি অর্থযুক্ত কিন্তু দ্বিতীয়টা অর্থহীন। এই টায়ের কোনো অর্থ নেই, যোগের কোনো অর্থ নেই। যদিও এখানে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিলে হয়ে যায় যোগ, তার অর্থ আছে, কিন্তু চন্দ্রবিন্দু ছাড়া যদি যোগ, এটার কোনো অর্থ নেই। সুতরাং এই পদবিকারবাচক শব্দযোগে যখন শব্দদ্বৈত তৈরি হয়, সেগুলোর বৈশিষ্ট্য কি? প্রথমটার অর্থ থাকে কিন্তু দ্বিতীয়টা অর্থহীন। আর কি? প্রথমটির স্বাধীন প্রয়োগ হয়, যে চা, দার্জিলিংয়ের চা বিখ্যাত, দেখো চাটার স্বাধীনভাবে ব্যবহার করতে পারলে। বা হয়তো মাপ, ছেলেটির জামা তৈরি করতে গিয়ে কোনো মাপ পাচ্ছি না, তাহলে এই যে মাপ আলাদা করে ব্যবহার করতে পারলে, কিন্তু দ্বিতীয়টার কোনো তুমি আলাদা ব্যবহার করতে পারবে না। টা, এর কোনো আলাদাভাবে ব্যবহার হয় না বা স্বাধীনভাবে ব্যবহার হয় না। যোগ, এর কোনো স্বাধীনভাবে ব্যবহার হয় না। বা মুড়ি টুড়ি, টুড়ি শব্দটার কোনো স্বাধীনভাবে ব্যবহার হয় না। অর্থাৎ পদবিকারবাচক শব্দের প্রথমটার অর্থ আছে বলেই সেটা স্বাধীনভাবে ব্যবহার হয়, কিন্তু দ্বিতীয়টা অর্থহীন বলে কোনো স্বাধীনভাবে ব্যবহার হয় না। পদবিকারবাচক শব্দের এই প্রথম অংশটা, চা, মাপ, এই যে এই প্রথম শব্দটা সব রকম পদই হতে পারে, মানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। প্রথম শব্দটা সমস্ত রকম পদই হতে পারে কিন্তু। যেমন চাটা, চা হচ্ছে একটা বিশেষ্য পদ। যদি বলি ভালো মন্দ, ভালো টালো, ভালোটা হচ্ছে একটা বিশেষণ পদ। তাহলে এই যে প্রথম অংশটার অর্থ আছে, প্রথম অংশটা তোমার বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া বিভিন্নভাবে গঠন হতে পারে। আর দ্বিতীয়টা গঠন করতে গেলে মূলত ট, দন্তস্ব, ফ, ম এই শব্দগুলোই দিয়েই মূলত বেশিরভাগ ক্ষেত্রে বিকারজাত শব্দটা তৈরি হয়। যেমন চাটা, টাটা দেখো ট দিয়ে তৈরি হয়েছে, হ্যাঁ। ভাত ফাত, ফ দিয়ে তৈরি হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের পদবিকারবাচক শব্দযোগে শব্দদ্বৈত। সুতরাং আমরা শব্দদ্বৈত তাহলে কী জন্য এরকম শব্দদ্বৈত ব্যবহার করি? অর্থাৎ শব্দদ্বৈতের উদ্দেশ্য কি? অর্থের সৌন্দর্য সৃষ্টি, বক্তব্যে স্পষ্টতা আনা। অর্থাৎ ঠিক কী বোঝাতে চাইছি, বক্তব্যে অর্থাৎ ভাব বা অনুভূতিগুলোকে যথাযথভাবে প্রকাশ করা, কোনো রকমভাবে যেন বক্তব্যে জড়তা না থাকা, এটাই হচ্ছে আমাদের শব্দদ্বৈতের উদ্দেশ্য। সব মিলিয়ে তাহলে শব্দদ্বৈত কাকে বলে না, আমরা যদি এই বিষয়টাকে একটা সংজ্ঞাবদ্ধ করি তাহলে কীরকমভাবে বলবো না, শব্দের অর্থের বৈচিত্র্য সৃষ্টি করার জন্য যখন আমরা একই শব্দ কিংবা সমার্থক শব্দ কিংবা প্রায় সমার্থক বা বিপরীত বা পদবিকারবাচক শব্দগুলিকে দুবার ব্যবহার করি,
তখনই তাকে শব্দদ্বৈত বলে। আবার উল্টো দিক থেকে বললে হবে যে একই শব্দ কিংবা সমার্থক শব্দ বা প্রায় সমার্থক বা বিপরীত শব্দ বা পদবিকারবাচক শব্দের দ্বারা যখন আমরা শব্দের অর্থকে ব্যুৎপত্তিগত অর্থ ছাড়িয়ে একটা ভিন্ন তাৎপর্যে প্রয়োগ করি বা অন্য তাৎপর্যে প্রয়োগ করি, তখনই হয় শব্দদ্বৈত। সুতরাং শব্দদ্বৈতের লক্ষ্য হলো ব্যুৎপত্তিগত অর্থ ছাড়িয়ে একটা নতুন অর্থকে প্রকাশ করা। তাহলে এই হলো আমাদের নানা রকম শব্দের একটা ধারণা পেলাম আমরা। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। যদি ভালো লাগে লাইক করো, এবং এই ভিডিওটার ওপর যদি তোমাদের কোনো প্রশ্নপত্র প্রয়োজন পড়ে তোমরা lrnr.in এই ওয়েবসাইটেতে গিয়ে ডাউনলোড করে নাও।